নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো ছানার ডালনা। এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, নিরামিষ রেসিপি বলতে পারেন, কিন্তু আমি এটা আজকে আমার তরফ থেকে আমি আমিষের মতো করে বানিয়েছি। আপনারা চাইলে নিরামিষভাবেও বানাতে পারেন। প্রথমে নিয়ে নেব দুধ। আমি এখানে 2 প্যাকেট মতো দুধ ইউজ করেছি। প্রথমে 1 প্যাকেট কেটে বসিয়ে দিয়েছিলাম, তারপরে মনে হলো যে ওতে হবে না, তাই আমি আরও 1 প্যাকেট দুধ ওর মধ্যে অ্যাড করেছি। কারণ এই রেসিপিটা আমার ছেলের এবং আমার হাজব্যান্ডের আমার হাতে বানানো ভীষণ ভাল লাগে, বানিয়ে দিতে ভালো লাগে এবং আমিও ভীষণ ভালোবাসি। এর মধ্যে আমি যোগ করব 2টো লেবুর রস, কারণ আমি দুধটাকে ফাটিয়ে আমাকে ছানা বের করতে হবে, তাই 2টো লেবুর রস দেবো। আপনারা চাইলে এতে ভিনিগারও অ্যাড করতে পারেন, কিন্তু আমার ভিনিগারের থেকে লেবুর রস দেওয়াটা বেশি ভালো মনে হয়। তাই লেবুর রসটা অ্যাড করার পর আমি ওটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো যাতে দুধটা ভালোভাবে ফেটে যায়, এবং এটা হাই ফ্লেমে রেখেই আমি করব, যাতে দুধটা ভালোভাবেই একদম সুন্দরভাবে এটাকে একদম ছানার মতো বেরিয়ে আসতে পারে। দেখুন কি সুন্দরভাবে দুধ ফাটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখুন, এটা নিরামিষভাবেও আপনারা বানাতে পারেন, কিন্তু আমি এটা আমিষভাবেই বানিয়েছি। একদিন আপনাদের এটাকে আমি নিরামিষভাবে শেয়ার করে দেখাবো। দেখুন কি সুন্দর দুধটা থেকে ছানা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমাদের আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে পুরো সম্পূর্ণ দুধটা থেকে ছানা বেরিয়ে আসে। এরপর ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব এবং একটু জল দিয়ে ধুয়ে নেব। যদি আমিও লেবু রসটাকে একটু ছাঁকনিতে ছেঁকেই দিয়েছি, তাও যদি কোনো দানা বা কিছু থাকে তাহলে সেটা এই মুহূর্তে ভেসে উঠবে, বা সেটাকে আমি একদম বের করে দিতে পারবো। তারপরে একটু জল ঝরিয়ে ওটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করব, এবং তার মধ্যে ওই একটা বড় হাতা যেটা বলে, যেটা আমরা ভাত টাত বা তরকারি বাড়ি, সেই রকম হাতা মতো আমি ময়দা অ্যাড করব, এবং তার সাথে একটু নুন আর একটু গোলমরিচ আর একটু চিনি অ্যাড করব। যেহেতু ছানা, আর একটু নুন গোলমরিচ আর চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো হবে। এবং এটাকে আমি ভালো করে হাতে করে মেখে নেব, একদম সুন্দর করে মেখে নেব, যাতে একটা বলের মতো আমি শেপ দিতে পারি জিনিসটাকে। দেখুন আমি কি সুন্দর একটা বলের মতো জিনিসটাকে গোল্লা গোল্লা করতে পারছি, দেখতে পাচ্ছেন? আমি এই রকম যাতে আমি জিনিসটাকে আকার দিতে পারি, তো সেই রকমভাবে আমি জিনিসটাকে ভালো করে মেখে নেব। তারপরে হাতে করে আমি জিনিসটাকে একটা গোল আকার বা চ্যাপ্টাকৃত আকার দিলাম। আপনারা চাইলে লম্বা দিতে পারেন বা গোল গোল রাখতে পারেন। আমি এটার জন্য কিছু মশলা বেটে নেব। একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটু আদা আর রসুন। যেহেতু আমি প্রথমেই বলেছি আমি এটাকে আমিষভাবে বানাতে চাইছি, তাই আমি আদা রসুনটা অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলোকে হালকা ভেজে নেব। দেখুন আমি হালকা হালকা ভাজছি, খুব বেশি না, উল্টে পাল্টে দুপিঠই ভেজে নেব, কারণ এগুলো খুব নরম জিনিস, বেশিক্ষণ কড়াইতে থাকলে এটা আবার পুড়েও যেতে পারে। দেখুন আমি কি সুন্দর হালকা হাতে দুপিঠি ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। সবসময় এটাকে নাড়তে থাকবেন, যাতে জিনিসটা একদিকে পুড়ে না যায় জিনিসটা, কারণ পুড়ে গেলে তো জিনিসটা খেতে ভালো লাগে না। তাই হালকা হালকা করে ভাজতে থাকবেন। কড়াইতে একটু জায়গা আছে দেখে আমি বাকি পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন হালকা আঁচ লেগে গেলেই আমি একটু এপাশ ওপাশ করে ঘুরিয়ে দিচ্ছি, কারণ যাতে আমার তো ফ্লেমটা হাই করা, যাতে তলা না লেগে যায়। দেখুন হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি জিনিসটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, এবং ভিতর থেকে এটা বিভৎস সফটও হয়েছে, এবং খেতেও দুর্দান্ত, বড়াগুলো ইটসেলফ খেতেও দুর্দান্ত হয়েছিল। তারপর তো তরকারিতে পড়লে তার আলাদা টেস্ট হয়, স্বাভাবিক ব্যাপার, কিন্তু বড়াগুলো খেতেও আপনারা এই মুহূর্তে এটাকে এমনি বড়া হিসাবেও খেতে পারবেন। আমি এটাকে তরকারি বানানোর জন্য বড়াগুলোকে তেল থেকে তুলে, যে বাটিতে আমি বড়াগুলো রেখেছিলাম সেই বাটিতেই তুলে আমি রেখে দিচ্ছি। এরপর দেখুন বড়াগুলো আমি তুলে বাটির মধ্যে সব তুলে নিয়েছি। দেখেছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার যে কড়াইতেই আমি বড়াগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে দেব, তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেখুন গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি গরম মশলা গুঁড়ো ইউজ করব, তাই আমি আর এতে গোটা গরম মশলা দিলাম না, কারণ ওগুলো মুখে পড়ে জিনিসটা আর ভালো লাগে না। পার্সোনালি আমার খুব ভীষণভাবে অপছন্দ যে গোটা গরম মশলাটা আমার মুখে এসে পড়ুক। তারপর দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের, কাঁচা লঙ্কা, সেইগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে দিয়ে দেবো। দেখুন ভালো করে আমি ভাজতে দিয়ে দিয়েছি।
এবারে ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ, নুন, কাশ্মীরি লাল মির্চ, গরম মশলা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এগুলো সব অ্যাড করব। যেহেতু গোটা জিরে দিয়েছি তাই এতে আমি আর কোনো জিরে গুঁড়োই ইউজ করব না। আপনারা চাইলে এতে একটু চিনিও দিতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে আপনি চিনি দিতে পারেন বা ফোড়নেও চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনিটা সবার শেষে অ্যাড করব, একটা যাতে টেস্টটা বজায় থাকার জন্য, মানে ব্যালেন্স থাকার জন্য, যাতে নুন মিষ্টি সব মিশিয়ে একটা খেতে ভাল লাগবে। তাই আমি এখানে জিরে গুঁড়ো বা অন্য কিছু মশলা আর কিচ্ছু ব্যবহার করব না। আর এই তারপরে মশলা ধোয়া বাটিটার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ওতেও অনেক মশলা লেগে থাকে, তাই মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলে মশলাগুলোও নষ্ট হবে না, আর ওই জলটাও আমাদের মানে মশলাদের টেস্ট আরও বাড়িয়ে তুলবে। দেখুন মশলাটা ভালো করে ভাজা ভাজা করব, যাতে এর থেকে তেল ছাড়া অবধি আমি এটা মানে তেল যেন ছেড়ে আসে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখুন তলা লেগে যাচ্ছে, তার মানে এটা তেল ছেড়ে গেছে। আমরা এই মুহূর্তে দেখুন ভালো করে মশলাটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে মশলাটা, এবং খুব সুন্দর স্মেলও ছেড়েছে। আপনাদের যদি আমি স্মেলটা পাঠাতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনারাও এত সুন্দরই স্মেল পাবেন। দেখুন এই মুহূর্তে আমি এতে একটুখানি আমি ছেড়ে রেখেছি, যাতে আর একটু ভাজা ভাজা হয়ে যাক, তেলটা যাতে খুব সুন্দরভাবে উঠে আসে। তারপরে আমি এতে জল অ্যাড করব। খুব বেশি জল দেবো না, কারণ আমি এটা গা মাখা বানাবো, তাই আমি অল্প জল অ্যাড করব। এবং মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং সেটাকে ফুটতে দেব, যাতে আমি ওর মধ্যে পকোড়াগুলো দিই। আর পকোড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, পকোড়াগুলো দিয়েই আমি নামিয়ে নেব, কারণ পকোড়াগুলো এমনি ছানার তৈরি, বেশিক্ষণ ফোটালে ওগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখুন আমি একে একে পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ আমি এটাকে ফোটাবো না, অল্প মানে জাস্ট মিনিট 2 মতো ফোটাবো। দেখুন ফোটাচ্ছি, সব পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভিডিওটা সাইড করে হয়ে গেছে, যেহেতু আমি বাচ্চা নিয়ে একা হাতে করেছি, তাই ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করে দেবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ভালো করে জিনিসটা ফুটে গেছে, খুব সুন্দর করে ফুটে গেছে। এই মুহূর্তে আমি একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে গার্নিশ করে দেবো। ব্যাস আমার রান্না এখানেই কমপ্লিট। আমি এটা মিনিট 2 মতো ফুটিয়েছি, এর থেকে বেশি আমি এতে কিচ্ছু অ্যাড করিনি। আমি জাস্ট একটু চিনি অ্যাড করেছিলাম, ওটা আমি ভিডিও নিতে হয়তো ভুলে গেছি, তাই কোনো কারণে আপনাদের দেখাতে পারিনি। আপনারা চিনি একটু অতি অবশ্যই অ্যাড করবেন, তাহলে কি টেস্টটা খুব সুন্দর উঠে আসে, ব্যালেন্সও হয়ে যায়। এবার এটাকে আমরা ওই বাটিতে ট্রান্সফার করে নেব। দেখুন খুব সুন্দর পকোড়াগুলো হয়েও গেছে, আর একটুও ভাঙেনি, দেখতে পাচ্ছেন? কারণ যেহেতু আমি বেশিক্ষণ ফোটাইনি, তাই জিনিসটা একদমই ভাঙেনি, একদম সুন্দরভাবে ফুটে রেডি হয়ে গেছে। এবার আমরা বাটির মধ্যে ওটাকে ট্রান্সফার করে নেব। আমি পকোড়াগুলো আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি আগে, কারণ সব একসাথে ঢাললে ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে করে জিনিসটাকে নামিয়ে বাটিতে আমি সাইজ করে সাজিয়ে নিচ্ছি। দেখুন কোনো পকোড়া একটুও ভাঙেনি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেছেন? আর খেতেও সেরকম জুসি আর সফট হয়েছিল, দারুণ হয়েছিল। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা একটু বাড়িতে বানিয়ে দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।